বাতি নিভেলে হায় রে, তেলের বাতি নিভেলে হায় রে, তেলের বাতি নিভেলে হায় রে, জলেতেই দিলে জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে ভাই রে, জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে। তো শুরুতে আমরা যদি একটু প্রসঙ্গক্রমে আসি, যেহেতু আমরা অনুষ্ঠানটি শুরু করলাম, একবার শুরুতে যদি আমরা পারিবারিক বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, তো মেহেরুন আশরাফ, আপনি বাংলাদেশের একজন মোটামুটি গুণী শিল্পী বলা যায়, অনেকদিন পর্যন্ত গান গেয়ে আসছেন, অনেকের সাথে গান গেয়েছেন চলচ্চিত্রে। তো পারিবারিক বিষয়টা যদি একটু বলতেন, আপনার পরিবার, বেড়ে ওঠা, আমরা অন্য প্রসঙ্গে যাব, এই বিষয়টা যদি একটু শুরু করতেন। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে গ্রামে। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের তেপাড়িয়া গ্রাম। তো সেখান থেকে আমার বেড়ে ওঠা, ওখানে পড়াশোনা করেছি। ওখান থেকে আমি ছোটবেলা থেকে একেবারেই মানে বলতে গেলে প্রাইমারি স্কুল থেকে আমি গান করি। প্রাইমারি স্কুল থেকে গান করি, 4-5 থেকে গান করি। সেখানে আমি ছোট থেকে গান যখন করতাম, তখন আমার আব্বা আবার মানে গান খুব পছন্দ করতেন। তো সে আমাকে একটা রেডিও কিনে দিয়েছিল। তখন তো আসলে শুনে শুনে শিখেছি। তো রেডিও কিনে দিয়েছে, সেই রেডিও থেকে শুনে আমি মূলত গান করতাম। তো সেই গান গাইতে 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 আজকে আমি এই পর্যন্ত এসেছি। এখানে এসে খুব মানে এই পর্যন্ত এসে আসার আগে থেকেই অনেক ভালো। এখনো গান করছি, জানি না আল্লাহ কতদিন নিয়ে যাবে এই গানের ব্যাপারটাকে। আপনার কি ধারণা ছিল যে আপনি সঙ্গীত শিল্পী হবেন, বা আপনার স্বপ্নটাই কেমন ছিল? আমার স্বপ্নটাই ছিল আমি গান করব, আমি অনেক বড় শিল্পী হব, এরকম একটা স্বপ্ন আমার ছিল যখন আমি গাইতাম রেডিও শুনে শুনে। তো আজকে এই পর্যন্ত আসছি, জানি না আমি কতটুকু মানে দর্শকের মন জয় করতে পারি, এটা আমি জানি না, দর্শক জানে। তো এই পর্যন্ত তো গেয়ে আসছি রেডিও টেলিভিশনে। আমি রেডিও টেলিভিশনে আজকে 19 বছর তালিকাভুক্ত হয়েছি। রেডিও টেলিভিশনে গান করি। তো হ্যাঁ, সিনেমাতেও আমি গান করেছি। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে ছোটবেলায় অনেকের অনেক প্রিয় শিল্পী থাকে, অনেকে অনেক গান পছন্দ করে, যে ওর গান পছন্দ, এর গান পছন্দ, আপনার আসলে কারো পছন্দ ছিল কিনা? হ্যাঁ, পছন্দ ছিল বলতে অবশ্যই ছিল। আমি সব সময় ফলো করতাম রুনা লায়লা ম্যাডামের গান। হ্যাঁ, ওই গানগুলো বেশি শুনতাম, ওই গানগুলো কেন যেন বেশি ভালো লাগতো। আমি গাইতামও এরকম, মানে ওনার গানগুলোই আমি বেশি গাইতাম। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে আপনি ছোটবেলার কথা বললেন, আপনি ঢাকাতে আসলেন, একটা স্বপ্ন নিয়ে তো আসলেন। এই যে আশা এবং কি টিভি মিডিয়া বা বেতার বা চলচ্চিত্রের সাথে আপনার যুক্ত হওয়াটা কিভাবে? যুক্ত হওয়াটা আমার আপনি কিভাবে যুক্ত হলেন? অনেকের অনেক ধরনের গল্প থাকে, অনেক ধরনের স্ট্রাগলিং থাকে। আমরাও জানি যে আপনার অনেক ধরনের, এই যে দীর্ঘ একটা পথ, এই পথটা তো অনেক সহজ ছিল না। আপনি যখন ধরেন আপনি বেতারে গান গাইবেন, প্রথম দিনটা কেমন ছিল যদি বলি? প্রথম দিনটা কেমন, যেদিন আপনি বেতারে, আমি যেদিন বাংলাদেশ বেতারে গান করলাম, সেদিন কিন্তু আমি টেলিভিশনে তালিকাভুক্ত হইনি, তার আগেই আমি গান করেছি একটা ম্যাগাজিন অনুষ্ঠানে। আমার খুব পরিচিত একটা লোক ছিল, উৎপল সাহেব, খুরশিদ জাহান উৎপল যিনি ছিলেন, ওনার সাথে আমার টাঙ্গাইলের পাশে, আমার গ্রামের পাশে চৌহালি, সিরাজগঞ্জের চৌহালি থানা, ওইখানে আমি একটা প্রোগ্রামে গেছি। হ্যাঁ, ওইখানে একটা প্রোগ্রামে গিয়ে উৎপল সাহেবের সাথে আমার সেই প্রোগ্রামে দেখা। সেই প্রোগ্রামে দেখা হওয়ার পরে উনি আমাকে একটা নাম্বার দিয়েছিল, তোমার গলাটা তো অনেক ভালো, কণ্ঠটা খুব সুন্দর, তো তুমি আসো ঢাকায়, আমি তোমাকে টেলিভিশনে গান করাবো। তো আমি কেন যেন ঢাকায়, তখন আমরা আসা যাওয়া, আমার বাবার ব্যবসা ছিল পুরান ঢাকাতে, তো আমরা তখন ঢাকায় আসি যাই থাকি এরকম। তো হঠাৎ করে একদিন ওনার সাথে মহাখালীর একটা ইয়েতে দেখা হলো। তো আমি তার সাথে দেখা করলাম, রাস্তায় থেমে গাড়ি থামিয়ে আমি তার সাথে দেখা করার পরে সে আমাকে বলল যে ঠিক আছে, তুমি এত তারিখে টেলিভিশনে আসো। আমি তো ভয়ে আসছি, টেলিভিশনে তো কখনো ঢুকিনি, দেখিনি। তো আমাকে বললো তুমি আসো, আমি তোমাকে টেলিভিশনের গেট থেকে ভিতরে নিয়ে যাব, বাংলাদেশ টেলিভিশনে, বিটিভিতে। তো আমি গেলাম ঠিকঠাক মতো, সে আমাকে নিয়ে গেল ভিতরে, গেটের থেকে রিসিভ করে নিয়ে
নিয়ে গেল। তো যাওয়ার পরে সে আমাকে একটা ম্যাগাজিনে গান করালো, ম্যাগাজিনটার নাম ছিল যাই হোক, হয়তো একটা হ্যাঁ রংধনু, হ্যাঁ, রংধনু, Sorry, হ্যাঁ, right. রংধনু ম্যাগাজিন অনুষ্ঠানটার নাম। সেখানে আমাকে একটা গান করালো, আমি এক গানটা করেছিলাম অবশ্য সাবিনা ম্যামের একটা গাওয়া গানটা, গুনগুনাগুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। এই যে একটা অনুভূতি একেবারে, আমি যদি বলে থাকি যে মানে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় যেরকম একটা অনুভূতি, ওইরকম একটা ঠিক অনুভূতি যে সেরকম, কারণ আমি হ্যাঁ, কখনো টেলিভিশনের ভিতরে ঢুকিনি, দেখতাম বাংলাদেশ স্বপ্নটা এই যে টেলিভিশন। আপনার আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষক আছে যার কাছে আপনি গান শিখেছেন, ওরকম কোনো শিক্ষক আছে? হ্যাঁ, সেটা আমি গান শিখেছি না, গান তো আমি রেডিও থেকে শিখেছি। যেটা আপনি বললেন। তো হ্যাঁ, তো আমি হারমোনিয়াম যেটা যেটা সারগাম, আমরা যেমন পড়াশোনা করি স্বরে স্বরে পড়তে হবে শুরু থেকে জীবনের, আরবি পড়তে গেলে আলিফ বা তাসা পড়তে হবে, গান শিখতে গেলেও তো গ্রামার থাকে, সারেগামাপা এটা শিখতে হবে, না হলে তো গানের কি শিখলাম। তো সেই সারগাম শেখার জন্য আমি হারমোনিয়াম শিখেছি, যতটা শিখার তো শেষ নেই। আমি অনেকগুলো গ্রামার শিখেছি, যেগুলো সেগুলো আমার গ্রামেই, মানে গ্রামের নামটা হলো গয়হাটা, ওখানকার একটা ওস্তাদের কাছ থেকে আমি কিছু গ্রামার শিখেছিলাম, যেখান থেকে আমি গান বাজিয়ে গাইতে পারি। আপনার ওস্তাদের কাছ থেকে একটা বেসমেন্ট নিয়ে নিয়ে এর নিয়েছি, হ্যাঁ, পরবর্তীতে আপনি ঢাকাতে আসলাম। বিভিন্ন জনের সাথে মিশেছেন এবং কি তাদের থেকে কিছু কিছু শিখেছেন, এটাই তো। তো আমরা আসলে আপনার পারিবারিক বিষয়টা জানলাম, আপনার গানের সাথে যুক্ত হওয়াটা জানলাম। এর পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন একে একে। আমরা দেখেছি যে আপনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাথে আছেন। আমরা রিসেন্টলি আমরা আবার শুনলাম যে আপনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাথে আপনি যুক্ত হয়েছেন। তো আমি ক্রাইম রিপোর্টার্স পরে যাব, আপনি সাংস্কৃতিক সংগঠনের সাথে আসলে যুক্ত হওয়াটা কিভাবে বা কি দায়িত্বে আছেন যদি একটু বলতেন। আমি যেহেতু গান করি, সেহেতু যেহেতু বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ, হ্যাঁ, তার মানে এটা সাংস্কৃতিক মনা মানুষদেরকে নিয়েই এই সংগঠনটা। এখানে গান যে গায়, নাচ করে, অভিনয় করে, আবৃত্তি করে, সবাই সাংস্কৃতিক মনা। অতএব আমি গান করি, এখানে আমি সাংস্কৃতিক পরিষদে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছি, এই দায়িত্ব পালন করি। আমার যখন এই প্রোগ্রামগুলো, যেখানেই যখন প্রোগ্রামগুলো করি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাদুঘর বা বাইরের কচিকাচার মিলনায়তন বা ঢাকার মধ্যে, ঢাকার বাইরে যে কোনো স্টেজ পারফর্ম যখন করি, আমার বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আরও অনেক শিল্পী আছে, তাদেরকে নিয়েই এই প্রোগ্রামটা করি এবং সেই দায়িত্বটা আমার উপরেই থাকে। মানে টোটাল একটা ম্যানেজমেন্টের একটা পার্ট আপনি দেখভাল করছেন। এরপরে আমরা যদি বলি যে আপনি সাংস্কৃতিক পরিষদে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি আপনি গান পরিবেশন করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত, অন্যরা কিভাবে করছে বা আদার্স যে বিষয়গুলা, এখানে যদি আমরা বলি যে একেবারে আমরা প্রোগ্রামটার একটা পর্যায়ে আছি, আমরা যদি একটু আপনার মুখ থেকে যে কোনো একটা গানের মৌলিক গান, আপনার অনেকগুলো জনপ্রিয় গান আছে, একটা মৌলিক গান যদি রূপসী বাংলার টেলিভিশনের দর্শকদের অবশ্যই শোনাবো। আমার মৌলিক গান, তবে এটা একটু 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 করে, হ্যাঁ একটু একটু করে করি, যেটা আমার গানের যেমন সিডি রেডি আছে এবং ইয়ে করেছি সেই সব গান, এবং আমার সেই গানগুলো লেখাকার জানেন, সেই গানগুলো লিখেছেন আলী আশরাফ আখন্দ, আমার হাজবেন্ড। এটা অনেকেই হয়তো, হ্যাঁ এটা অনেকেই হয়তো জানেন। তো তার লেখা গানই আমার অনেকগুলো মৌলিক গান, এবং সেই সিডির নাম গানের পাখি। তো আমি সেখান থেকে একটু গান শোনাচ্ছি, 2 লাইন শোনাচ্ছি। বন্ধু তোর বাঁশির সুরে থাকতে পারি না ঘরে, বন্ধু তোর বাঁশির সুরে থাকতে পারি না ঘরে, অবেলায় কেন ডাকিস, অবেলায় কেন ডাকিস, বাঁশির সুরে নাম ধরে, অবেলায় কেন ডাকিস, বাঁশির সুরে নাম ধরে, বন্ধু তোর বাঁশির সুরে থাকতে পারি না ঘরে। সুন্দর, চমৎকার। এই গানটা অনেকবার শোনা, অনেকগুলো গান শুনেছি, কিন্তু এই গানটি বেশিরভাগ শোনা, কারণ এই গানটার সাথে অনেকটা জীবন বোধ জড়িত। তো গানটার প্রসঙ্গে যদি আমি বলি যে জীবনটাকে আপনি কিভাবে দেখছেন, এই যে দীর্ঘ পথ চলা, কিভাবে দেখছেন জীবনটা? না, এই পর্যন্ত আসছে তো ভালো, সামনের দিনগুলো কি হবে সেটা তো বলা যায় না। বিশেষ করে আমরা জানি যে যারা এই যে সঙ্গীত শিল্পী বলেন বা যারা মিডিয়ার সাথে যুক্ত, মিডিয়ার সামনের, ক্যামেরার সামনের যে মানুষগুলো,
তাদের আসলে অনেক দুঃখবোধ থাকে, অনেক ধরনের কথা থাকে। তো আপনি তো হ্যাপি সব দিক থেকে। আলহামদুলিল্লাহ, আমি সব দিক থেকেই হ্যাপি। তবে গানের বিষয়টা বলতে গেলে গানের গানের দিক থেকে আসলে শিল্পীরা কি ভালো আছে? সেটাই বলতেছি আমার যে মনে হয় না যে এখন তো একটা অনেকগুলো বিষয় জড়িত। একজন শিল্পীরও পেট আছে, তারও খেতে হয়, তারও চলতে হয়। হ্যাঁ, আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আসলে কি চলা সম্ভব এখন সঙ্গীত শিল্পীরা এই গান গেয়ে? পর্যন্ত আমরা আছি আসলে কি গান গেয়ে যে পেট চালিয়ে জীবন চালানো এটা সম্ভব না, সত্যি কথা। গান গেয়ে যেই অবস্থা, গান গেয়ে পেট চালাবো, সংসার চালাবো, বাড়ি ভাড়া দিয়ে থাকবো, আমার মনে হয় এটা হয় না। এই জন্য মানুষের আসলে শিল্পী হলেই কি, গান করলেই কি, কিন্তু তার মানে বাইরেও মানে কিছু আলাদা একটা কিছু ইনকাম আলাদা লাগে, একটা আলাদা ইনকামের ইনকাম। রাস্তা। শুধু শিল্পী হয়ে এখন হ্যাঁ, আগে যেমন আমরা চলা দেখেছি সম্ভব না। আগের যারা গান গাইতেন, এন্ড্রু কিশোর বা মনির খানরা যখন হুম। গান গাইতেন, তখন তারা ফুল প্রফেশনাল শিল্পী ছিলেন এবং ওই প্রফেশনালিজমের দামও পেতেন। কিন্তু এখন হ্যাঁ, আসলে পাচ্ছে না কেন? আসলে না, পাচ্ছে না। কারণ হলো কি, অবশ্যই সেটা অনেকেই বুঝে, কারণ তখন কিন্তু হাতে গোনা শিল্পী ছিল। এন্ড্রু কিশোর, রোনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মানে এ ধরনের যারা ছিল তারা কিন্তু হাতে গোনা ছিল। আর এখন দেখেন এক বাড়িতেই 2-3 ভাই বোন গান করে। হুম, আপনি কিন্তু দেখে থাকবেন, হুম, এক বাড়িতেই 2-3 ভাই ভাই বোন গান করে। তো কাকে নিবে? আপনাকে নিবে নাকি আমাকে নিবে কোনো প্রোগ্রামে, নাকি আমার আর একটা ভাইকে নিবে? তো নিল, যে বাড়িতে আমি একা গান করলে যে পেমেন্টটা আসতো, সেই বাড়িতে তো 3 ভাই বোন গান করতেছি। এখন পেমেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে 10 যাচ্ছে টাকা না, 4 ভাগ হয়ে যাচ্ছে। যাচ্ছে না। আগে যেটা ছিল 50-50 ভাগ হ্যাঁ, হতো বা 3 ভাগ হতো। হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমার মনে হয় এখন আর ওইটা নাই। এখন পাশাপাশি মানুষকে গানের পাশে, গান তো মনের খোরাক, আনন্দ বিনোদন, এটা থাকা উচিত। আসলে গান গাইলে আমার মনে হয় যে এটা কিন্তু এটাও একটা অসুখের ওষুধ। অসুখের ওষুধ, রাইট। অসুখের ওষুধ গানটাও। হুম, আপনি যদি মানে মনটা কিন্তু অনেক দুঃখেও কিন্তু গান চলে আসে অটোমেটিকলি, আমি জানি না সবার কিনা। আবার অনেক সুখেও গান গাইতে ইচ্ছে করে। তো সেই হিসেবে এটা আমার মনে হয় যে গানটাও কোনো মানে মানুষের অসুখের ওষুধ। যে এই ক্ষেত্রে যদি আরেকটা প্রশ্ন করি, আপনি অনেক ধরনের গানের প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে লোকগান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এক একজনের এক একটা চুজ। আপনার আসলে কেন লোকগানের প্রতি আগ্রহটা, এটা একটু জানাবেন। আমার লোকগানের প্রতি কেনই, কারণ কি, আমি তো গ্রামের মেয়ে। তো আমার মনে হয় লোকগানটা গ্রাম শহর না, সব জায়গাতে চলে, হুম, সব জায়গাতে চলে। এটা সব স্টেজে চলে, রাইট। সব বিষয় নিয়েও চলে। দুঃখ কষ্ট, কোনো মেয়ের কোনো দুঃখের কাহিনী থাকতেই পারে, কোনো ছেলেরও ওরকম কিছু থাকতে পারে। তো সেই হিসেবে আমার মনে হয় দুঃখের গানগুলা মানুষ বেশি শুনে। যে গানগুলা, ওইগুলা মানে কি বলবো, ওগুলার সুরটা মানে মনে হয় যে হাওয়ায় ভেসে ভেসে অনেক দূর চলে যায়। যাই হোক, যেহেতু হাওয়ার ভেসে ভেসে আমরা একটু শুনি, একটু করে শুনি, আচ্ছা, একটু করে যদি শুনি। আমি এই গানটাও লিখেছেন আলী আশরাফ আখন্দ, আমি তার লেখাও একটু শোনাচ্ছি। তো ওই গানগুলো আমার মনে হয় গ্রামের মানুষের জন্যই ইয়ে। তুই যদি আমায় ছেড়ে কখনো যাস দূরে, তুই যদি আমায় ছেড়ে কখনো যাস দূরে, থাকবো না তোকে ছেড়ে, দেব গলায় ফাঁসি। আর বাজাইস না, আর বাজাইস না তোর বিষের বাঁশি, ও বন্ধু রে, আর বাজাইস না তোর বিষের বাঁশি। অসাধারণ। আচ্ছা, এরপরে আমরা ধাপে ধাপে আসতে চাচ্ছি। মানুষের আচ্ছা, আসলে গল্প একসাথে বের হয় না বা পরের গল্প আগে হয় না। হয়ে যায়। আমি ঘাটতে দেখলাম যে আপনি একটা পত্রিকার সাথে যুক্ত আছেন। সেটা হচ্ছে জয়যাত্রা পত্রিকা এবং সেটার সম্পাদক। আহ, এটা আসলে কিভাবে হওয়া? আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম যে আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে যুক্ত। সব মিলে একজন সঙ্গীত শিল্পী কিভাবে এই পেশাটাতে আসলো, অনেকেরই জানার আগ্রহটা আছে। জি, আমি হলো জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক। হুম, হুম, প্রধান। সেই হিসেবে আমি ডিউজে একটা মেম্বারশিপ পেতেই পারি, হুম, হুম। ঠিক না? সাংবাদিকতা, যেহেতু আমার পত্রিকা আছে সেহেতু সাংবাদিকতার কিছু তো আমার জানা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। মানে অব- সেই প্রেক্ষাপটে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আর যেহেতু
দীর্ঘকাল ঢাকায় আছেন, ঢাকার আচ্ছা। পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে হ্যাঁ। এই পত্রিকাতে কাজ করেছেন, সেই হিসেবে হয়তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে জড়িত। এরপরে আমরা দেখলাম যে আবার ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাথে আপনি যুক্ত আছেন, সেটারও একটু যদি শুনতে চাই। এখানে ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি, এখানে তো এখানেও তো সবাই সাংবাদিক, হ্যাঁ, ঠিক না? এখানেও তো সবাই সাংবাদিক। তো সেখানে যেহেতু আমি একটা পত্রিকার প্রধান সম্পাদক, যেহেতু আমি ডিউজের মেম্বার, সেই হেতু ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি, যেহেতু এখানে সবাই সাংবাদিক, সেহেতু সবাই তো আমাকে চায় যে ঠিক আছে গান করুক, তাতে কি, আমাদের সাথেও থাকুক। তো সেই হিসেবে আমি সাংবাদিকদের সাথেও আছি, থাকবো। যেহেতু আমরা একসাথে অনেকেই আছি, সেহেতু সবার বিপদ আপদ, ভালো কিছু বা মন্দ কিছু জানি সবাই ভাগাভাগি করে নিয়ে একসাথে থাকতে পারি, সবার সমস্যা সমাধানের চেষ্টা তো অন্তত করতে পারি, যে কে কিভাবে থাকে চলে, যে সেই হিসেবে এখানে আমি অর্থ সম্পাদক হিসেবে আছি। আপা, এই যে গানের সাথে দীর্ঘদিন জড়িত আছেন, সামনেও জড়িয়ে থাকবেন, তো এই ক্ষেত্রে সামনের দিকটা কেমন হবে আসলে গানের জগৎটা, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে গানগুলো যাচ্ছে, তো এই ক্ষেত্রে একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পী আসলে কোন দিকটা মাথায় রেখে সামনের দিনে চলা উচিত বলে আপনার মনে হয়? আমার 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 আমি যেভাবে চলি আর কি, যেভাবে থাকতে চাই সেটা, আমি গান করি, গান করব, আল্লাহ যতদিন আমাকে এই কণ্ঠটা ভালো রাখবে, গাইতে দিবে, সুস্থ রাখবে, ততদিন আমি গান করব। মানুষের মন জয় করে বা মানুষের মনকে একটু আনন্দ বিনোদন দিতে আমার ইচ্ছে, আমি দিব যতটুকু পারি। তার পাশাপাশি আমার কিছু কাজ আছে যেগুলো, ওই যে বললাম যে গান গেয়ে তো আর পেট চলবে না, বাড়ি ভাড়া চলবে না, সেই হিসেবে আমার, ফ্যাশন ডিজাইনের হ্যাঁ সাথে আমি সেই কিছুটা হিসেবে যুক্ত, আমি হ্যাঁ, কিছু কাজ আছে কিছু আমার, হাতের কাজ আমি করেন। করি। হ্যাঁ, আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করি, সেগুলো কাজ করি, এবং আমার আরো সেগুলো থেকেও কিছু আর্নিং আসে। আমি হাতের কিছু কাজ করি, যেমন ওই যে কি বলে ক্রিস্টাল দিয়ে, বেতি টেতি দিয়ে কোনো একটা কাজ করে না, সেগুলো তো মানুষ দেখে, এবং ওগুলো কিন্তু ভালো, মার্কেটে কিন্তু ভালো চলে, মানুষ পছন্দ করে। পছন্দ এবং করে। আমি যতটুকু শুনেছি এগুলো দেশের বাইরেও যায়। হ্যাঁ, তো আমার এই কাজগুলো আমার বাংলাদেশের বাইরেও যায়, আমার হাতের কাজগুলো। সেগুলো আমেরিকাতে একটা ফোবানা সম্মেলন হয় না, একটা প্রোগ্রাম হয়, বাংলা উৎসব হয়, অনেক বড় উৎসব। আমার এই বাংলা উৎসবে আমার হাতের অনেক কাজ যায়, নকশি কাঁথা, মানে বেডশিট, থ্রি পিস পাঞ্জাবি, তারপরে ক্রিস্টালের হ্যান্ড পার্টস, তারপরে বেতি টেতি যেগুলো দিয়ে আমি ব্যাগ ট্যাগ বানাই, যেগুলো হাতের কাজের, এগুলো অনেক অনেক কাজ আমার দেশের বাইরেও চলে। ইতালিতে গেছে, সিঙ্গাপুরে গেছে, এবং আমেরিকাতে গেছে আমার এই হাতের কাজগুলো। তো সেখান থেকেও আমার কিছু আর্ন হয়, বাংলাদেশে বসে আমি ঘরে বসেও কিছু আর্ন করি, গান গাই। সেই হিসেবে মোটামুটি আল্লাহ আমাকে ভালো রাখছে, ভালোভাবে চলছি ইনশাল্লাহ। আমরা একেবারে শেষ পর্যায়ে, তবে যেহেতু আপনার অনেকগুলো বিষয় আমরা জানলাম, আমরা একটা গান শুনবো। তার আগে আমার একটা প্রশ্ন, যেহেতু একটা ইন্টারভিউ সাক্ষাৎকার দীর্ঘদিন থেকে যাবে এবং এটা স্মৃতি হিসেবে থাকবে, মানুষের মৃত্যুর পরও এই কাজগুলো থেকে যায়, তো শেষ প্রশ্ন, আজকে আপনাদের বিবাহ বার্ষিকী আমি জানি, আমি ফেসবুকে দেখেছি, তো এই ক্ষেত্রে আসলে একটা দীর্ঘ সংসার জীবন আপনারা পার করেছেন, কেমন ছিল আপনার হাজবেন্ড? আমি জানি যে বিশিষ্ট গীতিকার এবং সংগঠক আলী আশরাফ আখন্দ, তো তার সাথে আসলে পথ চলাটা কেমন ছিল এই দীর্ঘ 18 বছর পথ চলা আপনাদের, যদি একটু এটা বলতেন। কেটে দিতে হবে, হ্যাঁ, মানে আমার এই এত বছরের সংসার, ওনার সাথে আমার যেই মানে পথ চলাটা, আমার মনে হয়, আমি জানি না আসলে মানুষ গল্প করে বা ভালোবাসে, স্বামীকে কেউ ছোট করতে চায় না, স্ত্রীকেও কেউ ছোট করতে চায় না কোথাও, আমিও করছি না, বাড়িও বলছি না, তবে এতটুকু বলছি যে আমার মনে হয় আল্লাহ যদি কোনো একজন ভালো মানুষ সৃষ্টি করে থাকে, তা মনে হয় আমার হাজবেন্ড একজনই। এটা কি ক্যামেরার সামনে বলার জন্য? না না না, ক্যামেরার সামনে না, আমি আমি আপনি শুনে থাকবেন, বা আমি তো অনেক প্রোগ্রাম করি তাই না, শুধু গানের প্রোগ্রাম বলে না, অনেক প্রোগ্রামে গিয়ে থাকি, মানে মিটিং টিটিং যেখানে যেই প্রোগ্রাম হয়, অনেক প্রোগ্রাম গিয়ে থাকি। আমি কিন্তু পারিবারিক ভাবে যে জিজ্ঞেস করে, আমি কিন্তু সবার কাছে বলি আসলে এটা এত ভালো মানুষ। উনি যেহেতু সংগঠক, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অনেক সময় রাতে ফিরতে দেরি হয়, অনেক সময় বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে, এই ক্ষেত্রে আসলে সাংসারিক ভাবে কোনো কনফ্লিক্ট হয় না? ওরকম মানে হয় না বলতে গিয়ে হয়তো বললাম এত দেরি হচ্ছে,
হ্যাঁ, প্রথমে এটা হতো, প্রথম এটা হয়তো সুবিধা এই জন্য যে আপনারা দুইজনে একই জগতের সাথে জড়িত। প্রথম একটু হতো, কিন্তু পরে দেখলাম না, এটা তো আসলে আমাদের নিয়েই তো কাজ করে। অতএব এখানে মানে কোনো কিছু ইয়া রাখার কোনো ইয়া নাই। তারপরে হলো আমরা দুজনে একসাথেই থাকি প্রায় সময়। হ্যাঁ, দেখবেন বাইরে দেখবেন, হ্যাঁ দেখে গেছি ওনার কোনো প্রোগ্রাম আজকে সেখানে আমিও আছি, আবার আমার কোনো প্রোগ্রাম ওনার কোনো কাজ নেই তো বসে আছে। একদম এক কথায় বলা চলে, সবাই আমাদেরকে কি বলে, ওই যে কপতি বলে, অনেকেই বলে। এটা আমাদের অনুষ্ঠানটি খুবই সংক্ষিপ্ত, আরো কথা বললে ভালো লাগতো। রূপসী বাংলা টেলিভিশনের দর্শক যারা আছেন, আমরা সব সময় দেখে থাকি এই দম্পতিকে, আমরা প্রেস ক্লাব বলেন বা শিল্পকলায় চায়ের আড্ডায় বলেন দেখে থাকি, সেখানেও আমরা টুকটাক গান শুনি টুংটাং চায়ের শব্দে। তো আমরাও লাস্ট একেবারে শেষ পর্যায়ে টুংটাং গানের শব্দেই এটা শেষ করব, একটা গান দিয়ে শেষ করি। আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করব। আর যারা যারা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গান দিয়ে শেষ করব। আমি একটা গান করব শেষে, যেহেতু তো সেখানে গান তো করব যতদিন আল্লাহ সুস্থ রাখবে। তবু গানের পাশাপাশি তো আমরা মরে যাব, বেঁচে তো কেউ থাকবো না কখনো। এক সময় না, যতটাই বয়স হোক, একটা সময় শেষ আছে আমাদের। তো সেখানেও আমাদের ওরকম কিছু গান আপনারা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। এটাও আমার হাজবেন্ড লিখেছে, এই গানটাও আমি শোনাচ্ছি। ভালো যদি লাগে আপনাদের, লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, রূপসী বাংলার সাথে থাকবেন। হ্যাঁ, তো এই গানটাও আমার হাজবেন্ড লিখেছে, আমি একটুখানি শোনাচ্ছি। তেলের বাতি নিভিলে হায় রে, তেলের বাতি নিভিলে হায় রে, তেলের বাতি নিভিলে হায় রে, জলে তেল দিলে জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে ভাই রে, জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে। আমি যে গানটি এখন করব, এই গানটাও আমার হাজবেন্ডের লেখা, আলী আশরাফ আখন্দ। তো করছি, শুনবেন। তেলের বাতি নিভেলে হায় রে, তেলের বাতি নিভেলে হায় রে, তেলের বাতি নিভেলে হায় রে, জলে তেল দিলে জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে ভাই রে, জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে। তেলের বাতি নিভিলে হায় রে, তেলের বাতি নিভিলে হায় রে, তেলের বাতি নিভিলে হায় রে, জলে তেল দিলে জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে ভাই রে, জীবন বাতি জ্বলবে না রে, একেবারে নিভিলে। আদম হাওয়া হইতে শুরু, চলছে আসা যাওয়া, থাকতে সময় পারের করি, হইল না তো চাওয়া। আদম হাওয়া হইতে শুরু, চলছে আসা যাওয়া, থাকতে সময় পারের করি, হইল না তো চাওয়া। খালি হাতে যাইতে হবে, খালি হাতে যাইতে হবে, খালি হাতে যাইতে হবে, বেলা ডুবিলে জীবন বাতি জ্বলবে না রে, একবার নিভিলে ভাই রে, জীবন বাতি জ্বলবে না রে, একবার নিভিলে। দামি গাড়ি দামি বাড়ি, মায়ারে সংসার, কেমন কইরা চলেছে জীবন, দেখিলি না একবার। দামি গাড়ি দামি বাড়ি, মায়ারে সংসার, কেমন কইরা চলেছে জীবন, দেখিলি না একবার। জীবন গাড়ি থাইমা যাবে, জীবনে গাড়ি থাইমা যাবে, জীবন গাড়ি থাইমা যাবে, ব্রেক ফেল করিলে
জীবন বাতি জ্বলবে না রে একবার নিভিলে ভাই রে, জীবন বাতি জ্বলবে না রে একবার নিভিলে।